ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। Stella featuring next level. Walton side by side fridge. প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো পদ্মা এবং যমুনা নদীতে আরও একটি করে সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে সরকার কিভাবে এগোচ্ছে সেটি নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যে পদ্মা সেতু তৈরি হয়েছে, পাশাপাশি দ্বিতীয় পদ্মা সেতু তৈরিরও একটি পরিকল্পনা আগে থেকে ছিল, সেই পরিকল্পনাটি বর্তমান সরকার এগিয়ে নেবে। একই রকমভাবে যমুনা সেতুতেও একটি সেতু রয়েছে, যমুনা নদীতেও একটি সেতু রয়েছে, সেখানে আবার আরও সেতু তৈরি করার পরিকল্পনা সরকার নিয়েছে। যোগাযোগ খাতের উন্নয়নের জন্য সরকার এই পরিকল্পনাগুলো নিচ্ছে। এই পরিকল্পনার সাথে সরকারের রয়েছে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনাও। কেন এইসব পরিকল্পনা করা হচ্ছে, এর সুবিধাগুলো কি হবে, সরকার এই পর্যন্ত কতটা চিন্তা করেছে, এইসব নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। লিড নিউজটি করেছেন টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাসেম। আমরা তার কাছ থেকে জানবো যে সরকার আসলে কিভাবে কি পরিকল্পনাগুলো নিচ্ছেন এবং কবে নাগাদ এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হবে। আবুল কাসেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে সরকার দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের পরিকল্পনা করছে, পাশাপাশি ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনাও সরকারের রয়েছে। আসলে এই সেতু এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকার কেন নিচ্ছে, বা পরিকল্পনাটি এখন কোন পর্যায়ে রয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলছেন যে যখন পদ্মা সেতু নির্মিত হয় তখনই কিন্তু একটা আলোচনা ছিল যে সেতুটা আসলে কোথায় হবে, মাওয়া হবে নাকি আরিচাঘাটে হবে। আপনি জানেন যে যদিও পদ্মার ওপারে সবই আমরা দক্ষিণাঞ্চল হিসেবে দেখি, কিন্তু দক্ষিণাঞ্চল কিন্তু একটা বাস্ট এরিয়া, অনেক বড় একটা এলাকা এবং প্রায় 18টা জেলা, এবং এই দক্ষিণাঞ্চলের সাথে দেশের উত্তরাঞ্চলেরও আবার সংযোগ রয়েছে। ফলে মাওয়া ঘাটে পদ্মা সেতু নির্মিত হয়, কিছু জেলার মানুষ অনেক বেশি উপকৃত হচ্ছে। তো আরিচা ঘাটে না হওয়ার কারণে তা আবার কিছু জেলার মানুষ উপকৃত হচ্ছে না। প্লাস হলো যে আপনি এখন দক্ষিণাঞ্চলে সবাই যদি পদ্মা সেতু বা মাওয়া দিয়ে যদি ঢাকায় আসতে চায়, তাহলে তাদের যে প্রক্সিমিটি বা দূরত্ব, সেটা আসলে সব জেলার ক্ষেত্রে কমছে না। এবং এই যে দূরত্ব কমছে না বা আসা যাওয়ায় অনেক সময় লাগছে, সেটা ব্যক্তি এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে, তো একটা ভাইব্রেন্ট ইকোনমির জন্য তো এটা আসলে কাম্য নয়। সে কারণে আওয়ামী লীগ সরকার যখন পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়, তখনই একটা প্ল্যান ছিল যে আরিচা এবং যে গোয়ালন্দ দৌলদিয়া, আরিচা দৌলদিয়া ঘাটেও এখানে একটা দ্বিতীয় সেতু করা হবে। তো এটা সেতু হবে নাকি টানেল হবে, এটা নিয়ে তখনকার সরকারের মধ্যে আলোচনা ছিল। তো যাই হোক, বর্তমানে যে বিএনপি সরকার 1 মাস আগে দায়িত্ব নিয়েছে, এই সরকারের নির্বাচনী ইস্তাহারের মধ্যে রয়েছে যে তারা দ্বিতীয় পদ্মা সেতু করবে এবং দ্বিতীয় যমুনা সেতু করবে। তো আমি পদ্মা সেতুর বিষয়ে বললাম। যমুনা সেতুর ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন যে যমুনা সেতুটা হয়েছে 1998 সালে, এটা যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। ফলে এটা প্রায় 28 বছর, প্রায় 3 দশক আগে নির্মিত একটা সেতু, এবং এই সেতুর আপনার মূলত 4 লেন সেতু এটা সেতুটা, এবং দুই পাশের রাস্তা ছিল তখন 2 লেন রাস্তা ছিল, কিন্তু এখন এই রাস্তাগুলি এক্সপ্রেসওয়ে মতো 4 লেন রাস্তা হয়ে গেছে, এবং অনেকটা 6 লেন না 4 লেন কিন্তু এক্সপ্রেসওয়ে হয়েছে। হ্যাঁ, তো এই এক্সপ্রেসওয়ে হওয়ার কারণে সড়কে গাড়ির যে গতি, সেটা সেতুতে যে স্লো হয়ে যাচ্ছে, কারণ সেতুটা রাস্তার চেয়ে এখন স্লিম হয়ে গেছে। ফলে ওখানে যানজট তৈরি হচ্ছে। প্লাস হলো একই রকম যে উত্তরবঙ্গটা কিন্তু 17টা জেলা, এবং সেটা আপনার সেই গাইবান্ধা উত্তরবঙ্গ, বগুড়াও উত্তরবঙ্গ, দুটার মধ্যে কিন্তু, বা পাবনা উত্তরবঙ্গ, দুটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স, দূরত্ব অনেক। ফলে এখানেও উত্তরবঙ্গের যে যাতায়াতটা সহজ করা, পণ্য পরিবহন সহজ করা, সেজন্য ওখানেও একটা সেতু নির্মাণের কথা বিএনপির ইস্তাহারেও আছে, এবং সরকারও সেই অনুযায়ী পরিকল্পনা করছে। আর যেটা এক্সপ্রেসওয়ের কথা বলছেন যে ঢাকা চিটাগাং এক্সপ্রেসওয়ে, এটা সরাসরি বিএনপির নির্বাচনী ইস্তাহারের মধ্যে নেই, কিন্তু এটা ইকোনমিক লাইফলাইন, এবং আমাদের সেতু বিভাগের যে হিসাব, তাতে এই রাস্তায় দৈনিক 30,000 যানবাহন চলাচল করে। ঢাকা থেকে চট্টগ্রাম সড়কে 30,000 যানবাহন চলাচল করে, এবং আমাদের ইকোনমির সাইজ যত দিন যাবে বড় হবে, এবং এই রোডের উপর কিন্তু প্রেশার অনেক বাড়বে, এবং দেশের যে ইকোনমিক লাইফলাইন, রাজধানীর সাথে
প্রধান সমুদ্র বন্দরের যে সংযোগ, সেই সড়কে হচ্ছে আসলে গতি প্রয়োজন। এই গতির সাথে অর্থনীতির গতিটাও হচ্ছে সম্পর্কযুক্ত। আপনার চিটাগাং থেকে ঢাকায় বা হচ্ছে উত্তরবঙ্গে পণ্য যাইতে যদি 2 দিন লাগে, আর সেই পণ্যটা যদি আপনি হচ্ছে একদিনে আনা নেওয়া করতে পারেন, এটা আমার এক্সপোর্ট, ইম্পোর্ট এবং হচ্ছে প্রোডাকশন কস্ট সব জায়গায় একটা ইম্প্যাক্ট ফেলবে। ফলে সেতু বিভাগ এখানে হচ্ছে ঢাকা চট্টগ্রাম একটা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্ল্যান করছে, এবং এই এক্সপ্রেসওয়েটা শুধু ঢাকা চিটাগাং না, এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট করিডোরের সাথে সম্পৃক্ত হবে। মানে আমাদের যে হচ্ছে ঢাকা সিলেট যে হলো মহাসড়ক, সেটার সাথে কানেক্টেড হবে এবং মাওয়া এক্সপ্রেসওয়ের সাথে এটা কানেক্টেড হবে। ফলে দেশের হচ্ছে উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল সকল এলাকায় হচ্ছে চট্টগ্রাম বন্দরের সাথে একটা গতিময়তা পাবে, এরকম সরকারের প্ল্যান। এখানে আরেকটু জিনিস বলে রাখি যে সেটা হচ্ছে আমাদের সড়ক ও জনপথ অধিদপ্তর, তারা আবার হচ্ছে ঢাকা চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নিয়ে, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক নিয়ে তাদের আলাদা একটা প্ল্যান রয়েছে। আমি কিন্তু এক্সপ্রেসওয়েটা করতে চাচ্ছি হচ্ছে সেতু বিভাগ, কিন্তু সড়ক ও জনপথ অধিদপ্তরের প্ল্যান হচ্ছে যে তারা হচ্ছে এখন যে 4 লেন সড়কটা আছে এটাকে তারা 6 লেনে উন্নীত করবে। তো এ বিষয়ে হচ্ছে যেহেতু দুটা একই মন্ত্রণালয়ের আন্ডারে, তো 2 বিভাগ নিজেদের মধ্যে আলোচনা করে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী এখানে সিদ্ধান্ত হবে যে আসলে এটা কি 4 লেন থেকে 6 লেন হবে নাকি হচ্ছে এক্সপ্রেসওয়ে হবে। আমি আপনার ইতিমধ্যে আপনি ধরেন প্রেক্ষাপট বললেন যে কি কি কারণে এই সেতু বা এই উড়াল সড়ক দরকার। সরকার আসলে এই নিয়ে ইতিমধ্যে কি কাজ করেছে? আমরা ধরেন জানি যে এই ধরনের সেতু করার ক্ষেত্রে একটা ফিজিবিলিটি স্টাডি হয়, বা এই ধরনের বড় প্রজেক্ট নেওয়ার আগে ফিজিবিলিটি স্টাডি হয়। এই ক্ষেত্রে কি সেই ধরনের কোনো কিছু শুরু হয়েছে? আগামী অর্থ বছরের যে বাজেট থাকবে সেইখানে কি এই প্রজেক্ট অন্তর্ভুক্ত হতে পারে? আপনার কাছে কি খবর আছে? দেখেন যে বাজেটের আগে যে হলো ট্রাইপার্টেড মিটিংগুলি হয় অর্থ মন্ত্রণালয়ের সাথে কনসার্ন মিনিস্ট্রির, তো এরকম একটা মিটিংয়েই সেতু বিভাগ তার এই পরিকল্পনার কথা তুলে ধরেছে, বিশেষ করে এই বৃহৎ 3টা অবকাঠামো প্রকল্পের কথা। এবং সেখানে যেটা আছে, এবং আমরা ইয়ারডি সেতু বিভাগের সচিবের সাথে আমরা কথা বলেছি, উনি যেটা বলেছেন যে যমুনা সেতু, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের জন্য হচ্ছে তারা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি তারা এখন করছেন, একটা কোম্পানি নিয়োগ দিয়েছেন এবং তারা হচ্ছে ফিজিবিলিটি স্টাডি করছেন যে কোন পয়েন্টে হলো এই সেতুটা নির্মাণ করা যায়, সেই সম্ভাব্যগুলো তারা হচ্ছে যাচাই করছে, এবং কোথায় করলে সেতুর দৈর্ঘ্য কেমন হবে, কোন ধরনের হচ্ছে লাভ হবে, বেনিফিট হবে, ইকোনমিক বেনিফিট, এবং এস্টিমেটটা কেমন হবে, খরচটা কেমন হবে। একইভাবে হচ্ছে পদ্মা সেতু নিয়েও তারা আগে থেকেই হচ্ছে আরিসা দৌলদিয়া একটা পয়েন্ট ছিল, এটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের সময়ই হচ্ছে সিলেক্টেড ছিল যে এই পয়েন্টে হবে। তো তাদের বিকল্প হিসেবে তারা হচ্ছে নগরবাড়ি পয়েন্টেও তারা বিবেচনা করছে, ওখানেও হচ্ছে তারা এখন ফিজিবিলিটি স্টাডি করছে। সচিব আমার বলছেন যে পদ্মা নদী যেহেতু হচ্ছে খুবই খরস্রোতা নদী এবং এই নদীতে প্রচুর পলি আসে, ফলে ওই আগে যে একটা ডিসিশন ছিল সেই ডিসিশনের ভিত্তিতেই আসলে এখন সেতু নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করাটা ঠিক হবে না যে কোন পয়েন্টে করব। তো এখন হচ্ছে 2টা পয়েন্ট তারা আবার যাচাই বাছাই করে দেখার কাজ শুরু করেছে। এই সরকার নির্বাচনী ইশতেহারে এই প্রকল্প দুটি নেওয়ার কথা বলেছেন। সরকারের মেয়াদ তো 5 বছর। আসলে এই প্রকল্প শেষ করার কি তাদের মেয়াদের মধ্যেই কোনো প্ল্যান আছে, নাকি এই ধরনের প্রকল্প যেরকম আমরা লম্বা সময় শেষ হতে দেখি সেরকমই লম্বা সময় ধরেই বাস্তবায়ন হবে? আপনি কিছু জানেন? হ্যাঁ, এখানে আমি একটু বলে গেছিলাম যে যমুনার যে দ্বিতীয় সেতুটা, সেটা সরকার আসলে এখন 2টা পয়েন্ট নিয়ে তারা চিন্তা করছে, অথবা তার মধ্যে একটা হচ্ছে যে জামালপুর এবং বগুড়ার মধ্যে একটা সংযোগ করবে। আরেকটা পয়েন্ট হচ্ছে যে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট এবং হচ্ছে গাইবান্ধার বালাসী ঘাট, এই পয়েন্টটা তারা হচ্ছে যাচাই বাছাই করছে, অথবা উপযুক্ত অন্য কোনো পয়েন্ট, মানে এই 2টা জায়গা তারা হচ্ছে এখন ফিজিবিলিটি করবে। এর পাশে যদি অন্য কোনো জায়গায় সম্ভাবনা থাকে যে ওখানেও করা যেতে পারে, সেখানেও তারা স্টাডি করবে। এই স্টাডিগুলি করার পরে তারা যখন সেতুগুলার হচ্ছে খরচ এস্টিমেট করবে, দেন হচ্ছে সরকার ডিসিশন নেবে যে এটা কি হচ্ছে পিপিপির আন্ডারে হবে নাকি হচ্ছে ফরেন ফাইন্যান্সে হবে, বা জিওবি ফাইন্যান্স কত শতাংশ থাকবে, ফরেন ফাইন্যান্স কত শতাংশ থাকবে, এরকম। এখন হচ্ছে খুবই প্রাইমারি স্টেজে আছে।
এখানে সেতু বিভাগের একটা হচ্ছে মাস্টার প্ল্যান আছে, সেই মাস্টার প্ল্যানে হচ্ছে পদ্মার যে দ্বিতীয় সেতু সেটা হচ্ছে 2032 সালে এবং যমুনা দ্বিতীয় সেতু 2033 সালে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা তাদের রয়েছে। কিন্তু ঢাকায় চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নিয়ে তাদের এরকম এখন পর্যন্ত কোনো টাইম লাইন তারা সেট করেনি। আপনার কাছে আমার শেষ কোশ্চেন, আপনি আপনার বক্তব্যের শুরুতেই আপনি বলছিলেন যে যোগাযোগের সঙ্গে অর্থনৈতিক উন্নতি, অর্থনৈতিক গতি এগুলোরও সম্পর্ক রয়েছে। পদ্মা সেতু হয়েছে বেশ কয়েক বছর। পদ্মা সেতু হওয়ার আগে তখনকার সরকার দক্ষিণ অঞ্চলের বা পদ্মার ওপারের বেশ কিছু জেলার অর্থনৈতিক উন্নতি হবে সেই ধরনের প্রক্ষেপণ করেছিলেন অথবা তারা সেই ধরনের কথা বলেছিলেন। আসলে এই সেতু নির্মাণের পরে অর্থনৈতিক পরিস্থিতিতে কি প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? বা অনেক আগে থেকে আপনি বললেন 98 সাল থেকে চালু হয়েছে যমুনা সেতু, যমুনা সেতুরও অর্থনৈতিক প্রভাব কেমন বাংলাদেশের অর্থনীতিতে? দেখেন যে আমি যদি যমুনা সেতু দিয়ে শুরু করি, যমুনা সেতু 1998 সালে হয়েছে এবং তার আগে যমুনা সেতুর ওপারে যারা আছে উত্তরবঙ্গে সেখানে কিন্তু খুবই একটা পরিচিত টার্ম ছিল যে একটা মঙ্গা নামে মঙ্গা। একটা শব্দ ছিল। এবং আপনি জানেন যে যখন হচ্ছে রাজশাহী, চাপাই থেকে বা দিনাজপুর থেকে একজন লোক হচ্ছে ঢাকায় আসতো, তাদের আসলে 2 দিন সময় লাগতো এবং অনেকে হচ্ছে লুঙ্গি পরে রওনা দিত, কারণ এত লম্বা সময় আসলে রাস্তায় কাটানো যায় না। এবং আপনার উত্তরবঙ্গ থেকে যেসব পেরিশেবল আইটেম, সবজি এখন আমরা কিন্তু ঢাকায় মোটামুটি টাটকা পাই, এগুলো কিন্তু আস্তে আস্তে পৌঁছে যেত। ফলে একটা হচ্ছে যে মানুষের দ্রুত মুভমেন্ট হয়েছে উত্তরবঙ্গে, মন্দা নেই। উত্তরবঙ্গের সাথে হচ্ছে আমাদের যে উত্তরবঙ্গ কিন্তু বেসিক্যালি হচ্ছে আপনার কৃষি নির্ভর জোন এবং সেখানে কিন্তু কৃষির ব্যাপক বিকাশ হয়েছে। কর্পোরেটগুলিও সেখানে হচ্ছে কন্ট্রাক্ট ফার্মিং করছে এবং এগ্রোবেস অনেক ইন্ডাস্ট্রি সেখানে গড়ে উঠছে। দ্বিতীয়ত হলো যে আপনার উত্তরবঙ্গে আপনার শিক্ষার যে শিক্ষিতের যে হার সেটা অনেক বাড়ছে এবং সেখানে হচ্ছে বেকারত্ব কমে গেছে। আগে উত্তরবঙ্গ হচ্ছে দেশের হচ্ছে সবচেয়ে দারিদ্র্যপ্রবণ অঞ্চল ছিল, এখন কিন্তু সেটা নেই। এটা হচ্ছে যে আপনার হচ্ছে সোশ্যাল ইন্ডিকেটর। কিন্তু আর্থিক ইন্ডিকেটর দেখলেও আপনি যখন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হচ্ছে সেভিংসের ডাটা দেখেন বিভাগওয়ারি, যে কোন বিভাগের মানুষ কী পরিমাণ সেভিংস করছে বা আগে কেমন ছিল, সেসব জায়গায় সব ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে আগের তুলনায় সেতু হওয়ার আগে থেকে অনেক ডেভেলপমেন্ট হয়েছে। কিন্তু যেটা যে অনেকেই আশা ছিল যে উত্তরবঙ্গে আমাদের ঢাকা এবং গাজীপুর বা নারায়ণগঞ্জে যে ধরনের ইন্ডাস্ট্রি, এই ধরনের হচ্ছে ইন্ডাস্ট্রি উত্তরবঙ্গে হয়ে যাবে। এটা কিন্তু যৌক্তিক না। কারণ হলো যে নদী পার হয়ে যেখানে যাওয়া লাগে না সেখানেও কিন্তু ইন্ডাস্ট্রি নাই। আপনি দেখেন যে ময়মনসিংহ পর্যন্ত ইন্ডাস্ট্রি আছে, বালুকা ত্রিশাল পর্যন্ত। ঢাকার পরেই হচ্ছে গাজীপুর, এরপরে হচ্ছে বালুকা ত্রিশাল পর্যন্ত। কিন্তু ময়মনসিংহের সাথে যেসব জেলা, মাঝখানে কোনো নদী নেই, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, সেখানে কিন্তু ইন্ডাস্ট্রি নাই। অর্থাৎ হচ্ছে আমাদের ব্যবসায়ীরা আসলে দূরে যাইতে চায় না, তারা হচ্ছে সবাই হচ্ছে ঢাকায় থাকে এবং ঢাকা থেকে যে অফিস করা যায় এরকম জায়গায় তারা ইন্ডাস্ট্রি করতে চায়। যদি সেখানে আশপাশে না থাকে, জমি না পায়, যেখানে কাছাকাছি যেখানে পাওয়া যায় তারা সেখানেই ইন্ডাস্ট্রি করছে, আমাদের এই প্রবণতা। এবং দক্ষিণবঙ্গেও কিন্তু দক্ষিণবঙ্গে এখনও ইন্ডাস্ট্রি হয়নি, কিন্তু অনেক, আপনি যদি আপনার বাড়ির দক্ষিণাঞ্চলে আপনি নিশ্চয়ই জানেন যে আপনি মহাসড়কের দুপাশ দিয়ে দেখবেন যে অনেক বড় বড় শিল্প গ্রুপ হচ্ছে জমি কিনে সাইনবোর্ড দিয়ে রাখছে, যেটা তাদের সম্পত্তি, অর্থাৎ তারা ওখানে ভবিষ্যতে হয়তো ইন্ডাস্ট্রি করবে। এবং পদ্মা সেতু যখন চালু হয়েছে তো তারপরে আসলে দেশের এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে হচ্ছে একটা মন্দা ভাব, যেটা হচ্ছে কোভিড থেকে শুরু হয়েছিল, ইউক্রেন রাশিয়া যুদ্ধ, আবার এখন হচ্ছে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে সংঘাত চলছে, এখানে আসলে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি হয় না। দেশের কোনো অংশেই বিনিয়োগ নাই, সেটা ঢাকাতেও নয়, ঢাকার বাইরেও নয়। তো আরেকটা সেতু কিন্তু হচ্ছে এই 10 বছর বা 5 বছর দিয়ে একটা সেতুর হচ্ছে উপকারিতা বা ইকোনমিতে তার অবদান কতটা সেটা মূল্যায়ন করা যাবে না। একটা সেতু 100 বছর ধরে চলবে, 100 বছর আপনাকে সার্ভিস দেবে। ফলে এই 100 বছরে আপনার ইকোনমিক গেইনটা কি সেটা হচ্ছে আপনাকে মূল্যায়ন করতে হবে। ধন্যবাদ আবুল কাসেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে আবুল কাসেমের কাছ থেকে দ্বিতীয় পদ্মা সেতু, দ্বিতীয় যমুনা সেতু নিয়ে সরকারের পরিকল্পনা শুনছিলাম এবং
সেগুলো হলে তার সুফল কি হবে সেটিও আমরা আবুল কাসেমের কাছ থেকে শুনলাম। পাশাপাশি আমরা এটিও বলে রাখতে চাই যে এই ধরনের প্রকল্পে আমরা দেখেছি কিছু অনুষঙ্গ থাকে যেগুলো সরকারের খরচ বাড়িয়ে দেয়। এই সমস্ত খরচগুলো সরকার সবসময় জনগণের কাছ থেকে জনগণের টাকাই বাস্তবায়ন করে। আমরা পদ্মা সেতুর বেলায় দেখেছি পদ্মা রেল সেতু, যেটিকে দেশের বিশেষজ্ঞরা বলেছে যে এটি একটি বাড়তি কাজ করা হয়েছে যার প্রয়োজন খুব বিশেষ ছিল না। আমরা আশা করব আগামীতে এই ধরনের যে সমস্ত বড় প্রকল্প নেওয়া হবে তার খরচ বাংলাদেশে যৌক্তিক পর্যায়ে রাখার চেষ্টা করা হবে, অযৌক্তিক যাতে কোনো অনুষঙ্গ তার সঙ্গে না থাকে, এবং সরকার প্রকল্পগুলো সময় মতো বা যে সময়সীমা নির্ধারণ করে প্রকল্পটি নেবে সেই অনুযায়ী বাস্তবায়ন করবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, টিভিএস এর সঙ্গে থাকবেন।